গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তা পুরোপুরি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গ্রিনল্যান্ড কেনার বিষয়ে ডেনমার্কের সাথে সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাজ্য সহ 8টি ন্যাটোভুক্ত দেশের পণ্যের উপর শুল্ক আরোপ করা হবে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক 10% এবং 1 জুন থেকে তা বেড়ে 25% উন্নীত হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ব্রাসেলসে একটি জরুরি বৈঠক ডাকছে। ইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস বলেন, তিনি সংঘাতে যেতে চান না, কিন্তু তাদের সার্বভৌমত্ব বিক্রির বিষয় নয়। গ্রিনল্যান্ডের ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে পুরোপুরি ভুল বলে অভিহিত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় সোমবার এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি শুল্ক আরোপের সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ বলে আখ্যায়িত করেন। তবে গ্রিনল্যান্ডে ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন না বলে মনে করেন তিনি। তার মতে, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। এ সময় গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ আলোচনার জন্য ট্রাম্পকে আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। মনে করি বহু বছর ধরে ইউরোপীয় দেশগুলি নিজেদের প্রতিরক্ষায় যথেষ্ট মনোযোগ দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ভাবনা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। আমি মনে করি না ট্রাম্প গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেবেন। চলমান সংকট শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। নরওয়ের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্যবাধকতা অনুভব করছেন না, কারণ তাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি। একই সাথে গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগে বিরোধিতাকারী ইউরোপীয় দেশগুলোর উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এতে আপত্তি জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোসান গড স্টোর এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। তার প্রতিক্রিয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিতে তিনি লিখেছেন, 8টির বেশি যুদ্ধ থামানোর পরও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাই তিনি এখন আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন। তিনি চিঠিতে আরও বলেন, যদিও শান্তি তার কাছে সবসময় প্রাধান্য পাবে। গত বছর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য জোরালো প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প, তবে পুরস্কারটি দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে। স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে, আর আহত হয়েছেন আরও অন্তত 120 জন। এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পূর্ণ স্বচ্ছতা ও স্পষ্টতার সাথে জাতির সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে দুর্ঘটনাস্থলে রেল লাইনের ভাঙা অংশ জোড়া লাগানো অবস্থায় খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। দুর্ঘটনার প্রাথমিক তদন্ত নিয়ে এক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন এক সূত্র। রেল লাইন পরীক্ষা নিরীক্ষা করতে ঘটনাস্থলে যাওয়া টেকনিশিয়ানরা লাইনের 2টি অংশের জয়েন্টে লোহার পাতে ক্ষয় দেখতে পান। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি মিনি বাসের সাথে ট্রাকের সংঘর্ষে 13 জন স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 4 জন। স্থানীয় সময় সোমবার সকালে ভান্দের বিজল পার্ক শিল্পাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। আফ্রিকার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মিনি বাসটি বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো। সকালে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় বাসটি। এতে ঘটনাস্থলে 11 জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। দক্ষিণ আফ্রিকায় সড়ক নিরাপত্তার দশা আগে থেকেই বেহাল। গত সপ্তাহে প্রকাশিত একটি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী দেশটিতে গত বছর সড়কে প্রাণ গেছে প্রায় 11,500 মানুষের। ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় পুলিশের প্রধান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে পুলিশের প্রধান আহমেদ রেজা রাদান বলেন, যেসব তরুণ অনিচ্ছাকৃতভাবে দাঙ্গায় জড়িয়ে পড়েছে তাদের শত্রু নয়, বরং প্রতারিত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি আরো বলেন, ইরানের শাসন ব্যবস্থায় তাদের প্রতি নমনীয় আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ 3 দিন সময় দেওয়া হয়েছে। অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধবিরতিও মানছে না ইসরায়েল। অদৃশ্য সীমানা রেখা তৈরি করে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার খেলায় মেতে উঠেছে ইসরায়েলি সেনারা। রেখা পেরোলেই ইহুদি বাহিনীর নৃশংস থেকে রেহাই মিলছে না শিশুদেরও। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। ফিলিস্তিনিদের জীবন যেন মূল্যহীন। অদৃশ্য সীমারেখা তৈরি করে যুদ্ধবিরতির মধ্যেও অসহায় ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের চলাফেরায় গাজায় নেই স্পষ্ট চিহ্ন, কোথাও আবার নির্ধারিত সীমানার অনেক ভেতরে টেনে আনা হয়েছে রেখাটি। যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনারা যে তথাকথিত ইয়েলো লাইনে অবস্থান নিয়েছে তার আশেপাশে প্রতিদিনই আতঙ্কে দিন কাটাচ্ছে
হাজারো ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গত বছর 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের নির্মমতায় প্রাণ হারিয়েছে প্রায় 450 ফিলিস্তিনি। এর মধ্যে অন্তত 77 জন নিহত হয়েছে ইয়েলো লাইনের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে। রেহাই পায়নি শিশু কিশোররাও। ইসরায়েলি সেনাবাহিনী কিছু জায়গায় হলুদ ব্যারেল ও কংক্রিট ব্লক বসালেও বহু স্থানে এই সীমারেখা পুরোপুরি অস্পষ্ট। কোথাও কোথাও আবার যুদ্ধবিরতির চুক্তিতে নির্ধারিত সীমার প্রায় আধা কিলোমিটার ভেতরে টেনে আনা হয়েছে রেখাটি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতদের অধিকাংশই তাদের জন্য হুমকি ছিল। নিয়ম মেনেই গুলি চালিয়েছে তারা। তবে সীমারেখার অবস্থান নিয়ে ইসরায়েলি সামরিক মানচিত্র, হোয়াইট হাউসের ম্যাপ এবং বাস্তব চিহ্নের মধ্যে বড় ধরনের ফারাক দেখছেন বিশ্লেষকরাও। চুক্তি অনুযায়ী এই ইয়েলো লাইনে ইসরায়েলি সেনাদের সাময়িক অবস্থানের কথা থাকলেও নানা বাহানায় তাদের অবস্থান নতুন করে শঙ্কায় ফেলেছে ফিলিস্তিনিদের। এরই মধ্যে রাফা সহ বিস্তীর্ণ এলাকা গুড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও কোথাও যুদ্ধবিরতির পরেও ভেঙে ফেলা হয়েছে বাড়িঘর। একটি অস্পষ্ট রেখা নাভিশ্বাস অবস্থার সৃষ্টি করেছে ফিলিস্তিনিদের জীবনে। কাগজে চুক্তির বিভ্রান্তির মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনিদের জীবন দিয়ে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও তাই শান্তি আজও অধরা। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বোর্ড অব পিসে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট পুতিন বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। পেসকভ আরও বলেন, রাশিয়া আমন্ত্রণটি গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার অপেক্ষায় আছে। তবে প্রেসিডেন্ট পুতিন এতে যোগ দেবেন কিনা সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি ক্রেমলিন। এই বোর্ডের মূল লক্ষ্য বৈশ্বিক সংঘাতের সমাধান এবং গাজায় শাসন ও পুনর্গঠনের তদারকি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতাদের এই বোর্ড অব পিসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে কুয়েত সরকারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে এসব পণ্য রপ্তানির নতুন সম্ভাবনা দেখছেন তারা। তারা বলছেন, এতে প্রবাসী ব্যবসায়ীরা যেমন লাভবান হবে, তেমনি বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার পথ খুলবে। কুয়েত থেকে সাদেক রিপনের পাঠানো তথ্যচিত্রে ওরিসুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশি সব ধরনের হিমায়িত পণ্য আমদানির উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে কুয়েত সরকার। সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কুয়েত সরকারের এই সিদ্ধান্ততে স্বস্তি ফিরেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কুয়েতের বাজারে বাংলাদেশি হিমায়িত পণ্যের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। এতে ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশ সরকারও লাভবান হবেন। যারা এক্সপোর্ট করেন মাংস, যদি ভালো মানের মাংস পাঠান, আমরা এখানে মার্কেট ধরতে পারবো, এমনকি আমাদের দেশের জন্য ভালো হবে। আমরা আশা করি সব বাংলাদেশি যারা এখানে আনবে মালপত্র আনবে এবং বাংলাদেশ থেকে যারা পাঠাবে তারা যাতে মানগুলা উন্নত করে দেয়, যাতে আমরা ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়ি। তবে আমদানি রপ্তানির ক্ষেত্রে কুয়েত সরকারের নির্ধারিত সব বিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে দেশটিতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতারা। বাংলাদেশি যারা প্রোডাক্টগুলো আমরা ইম্পোর্ট করি, সবাইকে মানসম্মতটা খুবই কেয়ার করতে হবে, যাতে এই দেশের মিডল ইস্টের মার্কেটে আমরা সুন্দরভাবে বাকি দেশগুলোর সাথে কম্পিটিশন দিতে পারি। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে পণ্যের গুণগত মান নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির আহ্বানও জানান প্রবাসী ব্যবসায়ীরা। অরিসুল ইসলাম, ৭১। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কাশ্মীরে 6 মাত্রার একটি ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে বলেও জানায় আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস। তিনি জানান, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট বাল্টিস্তানে বেশ কয়েকটি কাঁচা মাটির ঘর ধসে পড়েছে। পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে বেশ কয়েকটি সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। সড়কগুলো পরিষ্কার করতে সরকারি সংস্থাগুলো এরই মধ্যে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি আরও জানান, সড়ক দিয়ে যাওয়ার সময় একটি পাথরের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
পাকিস্তানের করাচির একটি শপিং মলে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অনেকে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন প্রায় 33 ঘন্টা পর পাকিস্তানের করাচির শপিং মলে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছেন তারা। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনও কাজ চলছে। তিনি আরও জানান, শপিং মলটিতে হাজারের বেশি দোকান ছিল, যেসব দোকানে কাপড় ও নানা প্রসাধনী সহ বিভিন্ন ধরনের পণ্যের থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। এদিকে এই ঘটনায় শোক জানিয়েছেন সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। পাশাপাশি নিহতদের পরিবারকে 10 লাখ রুপি সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 7 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার বিকেলে কাবুলের শার-ই-নাও এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কাবুলের অন্যতম নিরাপদ অঞ্চল এটি। এলাকাটি বিদেশিদের বসবাসের জন্য বেশি পরিচিত। কাবুলে কাজ করা একটি দাতব্য সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে 20 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে হাসপাতালে নেয়ার পথেই 7 জন মারা যান। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। এমনকি কেউ এই বিস্ফোরণ ঘটিয়েছে কিনা তাও নিশ্চিত নয়। কাতারের রাজধানী দোহায় 30 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট 2026। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন জেমস। রাজধানীর শিল্পনগরী সানাইয়া এলাকার এশিয়ান টাউনের এমপি থিয়েটারে এই মেগা কনসার্টের আয়োজন করা হচ্ছে। রয়্যাল আকসা গ্রুপের আয়োজনে এশিয়ান মেগা কনসার্ট 2026 আয়োজকরা কনসার্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন সংবাদ সম্মেলনে। এ সময় জেমসের পাঠানো ভিডিও বার্তায় তার আগমন নিশ্চিত করা হয়। কনসার্টের উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা আরশিয়া আলম। জেমসের পাশাপাশি মঞ্চ মাতাবেন আরও এক ঝাঁক বাংলাদেশি তারকা। তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা আঁচল, কণ্ঠশিল্পী বেলাল খান, তোশিবা সহ আর অনেকে। কনসার্ট ঘিরে কাতারবাসী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। জাপানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি। একই সাথে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র 3 মাসের মাথায় সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তাকাইচি। তিনি জানান, আগামী 23 জানুয়ারি পার্লামেন্ট ভেঙে দেওয়া হবে। 8 ফেব্রুয়ারি নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 465টি আসনে ভোট হবে। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর থেকে জনমত জরিপে উচ্চ সমর্থন পেলেও রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাকাইচির পূর্বসূরি শিগেরু ইশিবাও ক্ষমতা গ্রহণের পরপরই আগাম নির্বাচন দিয়েছিল। গত 5 বছরে 4 জন প্রধানমন্ত্রীকে দেখেছে জাপানের মানুষ। ইয়েমেন ভয়াবহ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে দেশটির ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRC। ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি সতর্ক করে বলেছে, 2026 সালের শুরুতে ইয়েমেনে প্রায় 1,80,00,000 মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। ইয়েমেনে IRC পরিচালক ক্যারোলিন সেকিওয়া বলেন, ইয়েমেনে খাদ্য সংকট এখন আর সম্ভাব্য ঝুঁকি নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। প্রতিবেদনে আরও বলা হয়, আগামী 2 মাসের মধ্যে ইয়েমেনের 4টি জেলার প্রায় 40,000 মানুষ দুর্ভিক্ষ পরিস্থিতির শিকার হতে পারে। এছাড়া এর সাথে যুক্ত হয়েছে দেশজুড়ে অর্থনৈতিক বিপর্যয়, মানুষের ক্রয় ক্ষমতার হ্রাস এবং খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। এমন অবস্থায় মানবিক সহায়তাও দ্রুত কমে যাচ্ছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।